অনেকদিন হয়ে গেছে ঢাকার ভিতরে রাইড দেওয়া হয় না। যেই পরিমাণ গরম পড়ছে, যেই পরিমাণ কুত্তা মরা গরম পড়ছে, তাতে বাইক নিয়ে বাসা থেকে বের হইতে ভয় লাগে। স্পেশালি এই গরমের ভিতরে কোনো মতে যদি বিজয় সরণি সিগনালে আটকা পড়া যায় তাহলে তো কোনো কথাই নেই। টেম্পারেচার দেখাইতেছে 36-37, বাট যেটা ফিলস লাইক 42-43। বাট আজকে বের হইতে হবে, অন্য কোনো উপায় নেই। বিকজ অফ আমার বাইকের টায়ার প্রেশারটা চেক করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। সেই কবে লাস্ট টায়ার প্রেশার চেক করছে আমার নিজেরও খেয়াল নেই। এক্স্যাক্টলি বলতে গেলে বান্দরবন যাওয়ার আগে টায়ার প্রেশার চেক করা হয়েছিল, এরপরে টায়ার প্রেশার চেক করা হয় নাই। যে পরিমাণ গরম পড়ছে এর ভিতরে যদি টায়ার প্রেশার চেক না করি তাহলে যে কোনো একটা ঝামেলা হইতেই পারে। আর আমার বাইকের এমনি পিছনের টায়ারের অবস্থা খারাপ, সো টায়ার প্রেশার চেক করাটা ইম্পর্টেন্ট। গ্যারেজে পড়ে থাকতে থাকতে বাইকের অবস্থা ভয়াবহ, পুরা ধুলা 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 ইজ এভরিওয়্যার। যদিও এরকম ধুলাবালি হওয়ার পিছনে ভ্যালিড রিজন আছে। গত 1 মাস বা 1 মাসের বেশি সময় ধরে ঢাকা শহরে বৃষ্টি বলতে কোনো জিনিস নাই, যার কারণে রাস্তাঘাট সব জায়গায় ধুলাবালি অবস্থা খারাপ। ঢাকা তো মোটামুটি বসবাস কিছু না একটা আছে না, বসবাস অযোগ্য একটা সিটিতে পরিণত হইতেছে। সামনে অবস্থা আরো খারাপ হবে। এখনই মোটামুটি 40 ছুঁই টেম্পারেচার, সামনে আরো বাড়বে। আমি মনে হয় 1 সপ্তাহ ধরে বাইকটা এইভাবে রেখে দিচ্ছি, আর 1 সপ্তাহে এই অবস্থা। মনে হইতেছে যে মরুভূমির ভিতর বাইক ছিল, মরুভূমিতে বাইক বা গাড়ি রাখলে যে অবস্থা হয়, খালি ধুলা, এটারও সেই অবস্থা। যদিও রাজীব আমার বাইক ঢাকার জন্য একটা কাভার কিনা দিছে, বাট আমি হইলাম সুপার টাইপের হিসাব। আমি কাবার মনে হয় 2-3 দিন ইউজ করছি, বা সর্বোচ্চ গেলে 3-4 দিন কাবার ইউজ করছি। এরপর বাইক গ্যারেজে যায় না, এমনি রেখে দিচ্ছে। আর বাইকের অবস্থা ভয়াবহ। হ্যাঁ, এখন এই বাইক কি সুন্দর ফুরফুরা একটা চেহারা নিয়ে বেরিয়েছিলাম, এই বাইক যাত্রা অবস্থা খারাপ, গাওয়া টামা অস্থির। এখন ঘটনা হয়েছে রাজীবের 5টার সময়, বিকাল 5টার সময় গ্যারেজে থাকার কথা, দুজনে একসাথে বেরোর কথা। বাট এখন বাজতেছে 5টা 10। রাজীব বাবুর কোনো খবর নাই। আমি 10 মিনিট ধরে গ্যারেজে আসলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু ব্লগ করলাম, বাইকটা একটু ঝাড়া মোছা করলাম, বাট সোনামনির কোনো খবর নাই। One eternity later. আচ্ছা, এতক্ষণ পর জানা গেল রাজীব কেন এত দেরি করে বেরিয়েছে। বিকজ অফ রাজীব বাসায় নতুন এসি লাগাইছে, যার কারণে এসির ভিতরে বাইরেতে মন চায় না। বাসায় মানে এসির বাতাস লাগাইতে মানে শান্তি, মানে বাইরে বেরোবে, রোদের ভিতরে বেরোবে, আর মন চায় না নাকি? ছেলের বাসায় নতুন এসি লাগাইছে, যার কারণে সে বাসা থেকে বেরোয় না। 5টার কথা সে নিজেই বলছে, 5টার কথা বইলা এখন বাজে কত, 5টা 20, তার খবর নাই। মাত্র আসছে, আস্তে তাও স্লো মোশনে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। 4:30টার সময় বেরোনোর কথা চিন্তা করলাম যে রোদ বাইরে, 5টার সময় বেরোই। 5টা বেরোতে রাজীব দেরি করতে 5:30টার সময় বেরিয়েছি। বাট এখনো বাইরের যে টেম্পারেচার আমার কাছে মনে হইতেছে আরো পরে বেরোলে মনে বেটার হইতো। এত পরিমাণ রোদ, এত পরিমাণ গরম। এই সাইডে এখন যে রোদ বোঝা যেতেছে না, এই সাইডটা একটু ছায়া আছে। বাট আমি যে একটু আগে বিজয় সরণি সিগন্যালে ছিলাম, ওইখানের অবস্থা মানে টোটালি আনবিলিভেবল। স্পেশালি কর্মজীবী মানুষ যারা বাইরে থাকে, জীবিকার তাগিদে বাইরে থাকে, তাদের অবস্থা তো মানে আল্লাহ রহম করুক। এরকম হবে, এরকম আস্তে আস্তে বাড়বে। কারণ হলো কি, আমরা আসলে কি, আমরা এর পিছনে আমরাই দায়ী। আমরা এই সিভিলাইজেশন, মডার্ন সিভিলাইজেশনই এর পেছনে দায়ী। গরমে অস্থির ভাই, গরমের টিপস দেওয়ার জন্য আজকে আসছি। যদিও আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, অন্য একটা টপিক নিয়ে আলোচনা করার চিন্তা ভাবনা ছিল। বাট বাইরে যে জিনিসটা বললাম যে না, এই গরমে অ্যাকচুয়ালি যেই টপিকস সবচেয়ে বেশি খায়, হিট খায়, মার্কেট খায়, যে টপিকস জরুরি, যে টপিকস নিয়ে কথা বললে মানুষের উপকার আসবে, সেই বিষয় নিয়ে কথা বলি। এই গরমে বাইকের যত্ন, নিজের যত্ন, এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানাইছিলাম মোস্ট প্রবলি। হ্যাঁ, বানাইছি, আমার মনে পড়ছে। গত সিজনে হঠাৎ করে এরকম গরম পড়লো, তখন এরকম একটা ভিডিও বানাইছি। হর্ন দেয় না বাঙালির ভিতরে, ধৈর্য এত কম, কতক্ষণ লাগবে ও বেরোতে? পিছনে তো হর্ন দিতেই আছে। এই যে আমি বেরোয় গেলাম, এখন আমার সামনে দিয়ে আয়। বাইরে থেকে কোনো মানুষ আসলে, স্পেশালি নেপাল থেকে যদি কোনো লোক আসে, আমি নেপালে গেছি, নেপালের কথাই বলতেছি, অন্য দেশেও সেম কাহিনী চলে, আমি জানি ইউরোপের দেশগুলোতেও। নেপাল থেকে কেউ যদি আসে বাংলাদেশে, আইসা যখন যে দেখবে মানুষ খালি হর্ন বাজায়, তারা লজ্জা করবে, কিরে ভাই তোরা হর্ন বাজাস কে? নেপালের লোক মরে গেলে হর্ন বাজাবো না, সামনে দিয়ে কেউ যদি যায় গাড়ি থামাই দেবে, হর্ন দিবে না। আমি এরকম দেখছি। আমি ওই যে আমরা নেপাল দিয়ে তো বাইকে ঘোরার সুযোগ পাই না, আমরা ওই যে গাড়িতে ঘুরছিলাম। তো যে এরকম এই যে শহরের ভিতরে দেখা গেছে হঠাৎ করে একজন লাফ দিয়ে সামনে আসছে, ও গাড়ি কষায় ব্রেক করবে, তাও একটা হর্ন দিবে না। এতটা সভ্য জাতি। আচ্ছা, যাই হোক, এখন ঘটনা লেগে গরমে কিভাবে কি করবেন, বাইকের কিভাবে যত্ন নেবেন, নিজের কিভাবে যত্ন নেবেন, সিম্পল।
সহজ বিষয় হলো কি ভাই, বাইকের কয়েকটা জিনিস আছে টুকিটাকি, এইগুলো একটু খেয়াল রাখলে এখন যে প্রবলেমটা সবাই ফেস করতেছে যে ভাই বাইক প্রচুর ওভারহিট হইতেছে। যে পরিমাণ গরম পড়তেছে তাতে বাইক হিট হওয়াটাই স্বাভাবিক। দেখেন বাইরে বেরোলে কিন্তু মোটামুটি 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতেছে অলওয়েজ। আর এই টাইপের গরমে বাইকের ইঞ্জিনটা একটু ওভারহিট হওয়াটাই স্বাভাবিক। এটা ভয়ের কোনো কিছু নাই, টেনশনের কোনো কিছু নাই। টেম্পারেচারটা একটু কমে গেলে দেখবেন বাইকের হিট হওয়াটাও বন্ধ হয়ে গেছে। আর যে হিটটা হইতেছে আমাদের পায়ে লাগতেছে ডিরেক্টলি, এই জন্য আমাদের কাছে মনে হইতেছে না বাইক মনে অনেক গরম হইতেছে, বিকজ অফ কিছুদিন আগে শীতকাল গেছে। শীতকালে কিন্তু পায়ে ওরকম হিটটা বোঝা যায় না, বাট গরমকালে দেখা গেছে একটুখানি বাইক চালাইলে মনে হইতেছে পা জ্বলা পুরা যেতেছে। বাট এটা খুবই স্বাভাবিক বিষয়। ভাই ইঞ্জিনের ভিতরে আগুন জ্বলে, একটু হিট হবে স্বাভাবিক, বাট এই হিট অ্যাকচুয়ালি একটু হইলেও কমানো যায়। প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো বাংলাদেশে প্রচলিত 3 ধরনের কুলিং সিস্টেমের বাইক আছে। প্রথমত এয়ার কুল বাইক, দ্বিতীয়ত হচ্ছে অয়েল কুলিং বাইক, আর 3 নাম্বার হচ্ছে লিকুইড কুল বাইক। লিকুইড কুল টেকনোলজিটা বাংলাদেশে বলতে গেলে নতুন না, মোটামুটি আরো 5-7 বছর আগে থেকে লিকুইড কুলিং বাইক, আরো বেশি হবে আমি মনে একটু কম বলতেছি, যাই হোক। কিন্তু তারপরও লিকুইড কুল টেকনোলজির বাইকগুলো একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে বাংলাদেশে কিন্তু লিকুইড কুল বাইকগুলো একটু কম। বাংলাদেশে যেটা বেশি সেটা হলো কনভেনশনাল এয়ার কুল বাইক এবং অয়েল কুল বাইক। আর এই কনভেনশনাল এয়ার কুল আর অয়েল কুল বাইকগুলোতে কিন্তু হিটিং ইস্যুটা বেশি দেখা যেতেছে। তো ভাই সহজ বাংলা হিসাব সেটা হলো কি, লং ট্যুর যখন করবেন বা লং রাইডে যখন যাবেন তখন চেষ্টা করবেন আধা ঘন্টা 1.5 ঘন্টা, আধা ঘন্টা 1.5 ঘন্টা আমি বেশি বলে দিচ্ছি, আধা ঘন্টা পর বাইকটা একটু রেস্ট দিতে 10-15 মিনিট। কারণ যে পরিমাণ গরম, আগের টাইমে গত ভিডিওতে আমি মনে হয় 1 ঘন্টার কথা বলছিলাম, বাট এবার আমি আধা ঘন্টার কথা বলতেছি, বিকজ অফ গতবার এরকম এভারেজ টেম্পারেচার ছিল 35, 36, 37, বাট এখন এই সিজনটায় এভারেজ টেম্পারেচার সেটা 40-42 যায় দাঁড়াইছে। সো এই জিনিসটা আধা ঘন্টায় কইরা নিয়ে আসলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েলের সাথে কিন্তু হিট ম্যানেজমেন্টের বিশাল বড় একটা কানেকশন আছে। কিভাবে আছে আমি বলি। যাদের এয়ার কুলড বাইক আছে বা অয়েল কুলড বাইক আছে, অয়েল কুলড বাইকের সিস্টেমটা ম্যাক্সিমাম লোকে জানেন, তারপর আমি একটু রিমাইন্ড করি। এটা হলো অয়েল কুলড বাইকে যেটা হয় সেটা লোকে ইঞ্জিন অয়েল একটু বেশি দেওয়া লাগে, এক্সট্রা ইঞ্জিন অয়েলটা টোটাল ইঞ্জিনের ভিতর ঢুকে ওইটাই কুলিং এর কাজ করে। টিভিএস 4B, তারপর দিয়ে যে বাজাজের বাইকগুলা, এগুলাতে কিন্তু সুজুকিরও মনে হয় একটা, আমি জানি না এক্স্যাক্টলি জানি না। এই বাইকগুলোতে অ্যাকচুয়ালি অয়েল কুলড ইঞ্জিন ইউজ করা হয়। এটা হয় কি ইঞ্জিন অয়েলটাই কুলিং এর কাজ করে। দেখা গেছে আপনি 6 মাস হয়ে গেছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেন না, বা 2500-3000 কিলোমিটার হয়ে গেছে, এখন এই যে গরম পড়ছে ভাই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেন না। ফুল সিনথেটিক টাইপের অয়েল মোটামুটি 3500-4000 কিলোমিটার চালানো যায়, এটা আমিও ভালো করে জানি। বাংলাদেশে অ্যাকচুয়ালি দেখা গেছে 2500 বা 3000 অয়েলে চেঞ্জ করা ফেলে, বাট এটা অ্যাকচুয়ালি নিয়ম না। নিয়ম হলো কি, আপনার যদি দেখা যায় ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রে রিফিল করলে হয়, টপ আপ করলেই হয়। যে পরিমাণ গরম পড়ছে স্পেশালি অয়েল কুল বাইকগুলোতে, ইঞ্জিন অয়েলটা যদি বেশি পুরান হয়ে যায়, যে মোটামুটি আপনি 3-4 মাস বা 6 মাস হয়েছে ইউজ করতেছেন, মোটামুটি 3000 কিলো প্লাস চলতেছে, সেক্ষেত্রে বা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলেন। তাতে দেখা যাচ্ছে নতুন ইঞ্জিন অয়েল পাইলে ইঞ্জিনটা কিছুটা হইলেও হিট জেনারেট কম করবে। আর আরেকটা জিনিস সেটা হলো গিয়া, আমরা এই প্রচন্ড গরম দেখা আমাদের বাইকের জন্য নির্ধারিত গ্রেডের বাইরে যে ইঞ্জিন অয়েল দিতেছি। আমার বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেডের কথা যদি বলি, আমার বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 10W30। তো দেখা গেছে যে গরম পড়ছে, যেহেতু আমি চিন্তা করলাম না যে না 10W30 না, আমি এবার একটু 10W40 দিই। ভাই এই কাজটা ভুলেও করেন না। বাইক কোম্পানি বহুত চিন্তা ভাবনা করে আপনার বাইকের জন্য একটা নির্দিষ্ট গ্রেডের ইঞ্জিন অয়েল রেকমেন্ড করে। সো আপনি ওদের থেকে বড় ইঞ্জিনিয়ার না, যেটা বলা আছে, যেটা আপনার ম্যানুয়ালে দেওয়া আছে, সেই গ্রেডের ইঞ্জিন অয়েলই ইউজ করেন। এইবার আসি সবচেয়ে লেটেস্ট টেকনোলজির বাইক, মানে লিকুইড কুল বাইকের হিট ম্যানেজমেন্ট নিয়ে। লিকুইড কুল বাইকগুলোতে হিট ম্যানেজমেন্ট জিনিসটা টোটালি পরিচালিত হয় রেডিয়েটর নামে একটা জিনিস দিয়ে। রেডিয়েটরের ভিতরে যে জিনিসটা থাকে সেটারে বলে কুলেন্ট। এই কুলেন্টটা পুরো ইঞ্জিনে ঘোরে আর ইঞ্জিনটা ঠান্ডা রাখে। রেডিয়েটরের সাথে একটা ফ্যান থাকে, সেটাও ঠান্ডা করে, ওটার বিষয়ে পরে বলতেছি। তো ঘটনা হয়েছে, আমরা যে ভুলটা সবসময় করি সেটা হলো রেডিয়েটরওয়ালা বাইকগুলোতে, স্পেশালি লিকুইড কুল বাইকগুলোতে। অয়েল কুল বাইকে কিন্তু রেডিয়েটর থাকে। আচ্ছা, তো আমরা যেটা করি সেটা হলো লিকুইড কুল বাইকগুলোতে ওই যে একবার লিকুইড মানে কুলেন্টটা একবার চেঞ্জ করি, তার ভিতরে 7-8-10 হাজার কিলো চালায় ফেলি, এর ভিতরে কুলেন্ট আর চেঞ্জ করি না। কুলেন্ট চেঞ্জ করার কথা আমরা ভুলেই যাই। আমার কথাই বলি, আমি মোটামুটি 8-9 হাজার কিলোমিটার একটা কুলেন্ট দিয়ে চালাইতেছি, কুলেন্ট চেঞ্জ করার কোনো নাম নেই, মোটামুটি 1 বছর প্লাস হয়ে গেছে। বাট নিয়ম হলো গিয়া মোটামুটি 7-8 হাজার কিলোমিটার পর পরে কিন্তু কুলেন্টটা একটু চেক দেওয়া লাগে, টপ আপ করা লাগে। যদি শেষ হয়ে যায় টপ আপ করা লাগে, যদি মনে হয় যে না কুলেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে পুরা কুলেন্টটাই চেঞ্জ করা লাগে। যাদের লিকুইড কুলড বাইক আছে সবাই চেষ্টা করবেন কুলেন্টটা টাইমলি, অন্তত দেখা গেছে না ঠিক আছে আপনি 6 মাস আগে চেঞ্জ করছেন, আপনার এখন চেঞ্জ করার দরকার নেই, কিন্তু যে গরম পড়ছে নতুন একটা কুলেন্ট লাগান ভাই। একটা কুলেন্টের দাম কত? 800-1000 এর উপরে হওয়ার কথা না। ভালো গুলো হয়তো দেখা গেছে 1200-1300-1500, একটা অ্যাভারেজ কুলেন্ট লাগাইলেও হয়।
মোটুলের আছে, ইনোজেল টিনোজেল, আরো কি কি আছে, আরো বহুত কোম্পানির কুলেন্ট আছে, এগুলো একটা লাগান। লিকুইড কুল বাইক গুলাতে রেডিয়েটর ফ্যান থাকে, রেডিয়েটর থাকে, ফ্যান গুলা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক ভাবে ঘুরতেছে কিনা, এটা কিন্তু একটু নজরদারিতে রাখা দরকার। যেমন আমার বাইকের সিস্টেমটা আমি বলি, আমি যদি ইঞ্জিনের চাবি অফ করে দিই তাহলে ফ্যান ঘুরবে না, বাট আমি যদি এই সুইচ থেকে, মানে যে ইঞ্জিন সুইচ থেকে, ইঞ্জিন কিল সুইচ থেকে যদি অফ করে দিই, সেক্ষেত্রে আমার বাইকে লাইট জ্বলা থাকে, প্লাস হলো কি রেডিয়েটর ফ্যানটা কিন্তু ঘোরে। হ্যাঁ, রেডিয়েটর ফ্যান ইঞ্জিন যখন অন থাকে তখনও কিন্তু ঘোরে, বাট ইঞ্জিন যখন অন থাকে তখন কিন্তু ইঞ্জিন গরম হইতেই থাকে, বাট আপনি যখন ইঞ্জিন অফ করে দিবেন তখন কিন্তু ইঞ্জিন আর গরম হইতে থাকে না। তো তখন যদি রেডিয়েটর ফ্যানটা চালু থাকে তখন কিন্তু ইঞ্জিনটা খুব দ্রুত কুল হয়। চেক করে দেখবেন যে ঠিক আছে আপনার রেডিয়েটর ফ্যান ঘুরতেছে কিনা। আর সবসময় চেষ্টা করবেন যে বাইক যখন রেস্ট নেবেন তখন যে ইঞ্জিন কুল সুইচটা অন করে রাখবেন। তারপর হলো কি যে ওভার রেভিং করেন না, ওভার রেভিং করাটা ইঞ্জিন এমনি হিট হয়। নর্মাল টাইমে করেন খুব ভালো কথা, বাট এই যে এখন ওভার রেভিং করার দরকার নেই। গিয়ার বাড়াই দেওয়া চলেন 4, 5, 6, যার বাইকে যেরকম, টপ গিয়ারে থাকার চেষ্টা করেন। আরপিএমটা 4, 4,500, 3, 3,500, যেমন আমি এই যে চালাইতেছি, আমি কিন্তু এখন সুন্দর 2,500, 3,000 চালাইতেছি, 4,000 টপ। তো আরপিএমটা একটু কমায় চালানোর চেষ্টা করেন, এতে মাইলেজটাও বেটার পাবেন, প্লাস বাইকে হিট হবে না। গিয়ার যত লো থাকবে, নিচের দিকে থাকবে 1, 2, 3 এর ভিতর থাকবে, আরপিএম যত বাড়বে তাতে ইঞ্জিনটা হিট হবে বেশি। রেভিং বেশি হলে ইঞ্জিন হিট হবে, স্বাভাবিক একটা বিষয়। আপাতত চেষ্টা করেন রেভটা একটু কমায় চালাইতে, বা রেভ করার সময় পাবেন ভাই, শীত আসলে আবার রেভিং করে চালান। এখন আপাতত একটু ঠান্ডা মাথায় চালান, এতে কি হবে বাইকের মাইলেজটা খুব সুন্দর পাবেন, আর ইঞ্জিনটা ওভার হিট হবে না। এইগুলো কাহিনী। আর টুকটাক যে জিনিসগুলো, এগুলো সবসময় মাথায় রাখবেন, বাইক ওয়াশ করে রাখবেন, বাইকে ময়লা জমতে দেওয়া যাবে না। ময়লা জমলে এয়ার ফিল্টারে কিন্তু বাতাস ঠিক মতো যায় না। এয়ার ফিল্টার জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এয়ার ফিল্টারে যখন বাতাস ঠিক মতো ফিড হয় না তখন কিন্তু ইঞ্জিনটা হিট হয় বেশি। তো সবসময় চেষ্টা করবেন, সবসময় খেয়াল রাখবেন সার্ভিসের সময়। সার্ভিস আগে দিচ্ছেন, এখন দেন নাই, বা কয়েকদিন আগে সার্ভিস দিচ্ছেন, সার্ভিস করার দরকার নেই, জাস্ট মেকানিকের কাছে যান। মেকানিকের কাছে যাওয়ার পর আপনার এয়ার ফিল্টারটা দেখেন, চেক করে যে ময়লা টয়লা জমছে কিনা। যদি লাইফ টাইম এয়ার ফিল্টার হয় তাহলে এটা ওয়াশ করান, আর যদি দেখা যায় না ওয়ান টাইম এয়ার ফিল্টার, সেটা চেঞ্জ করে ফেলেন। আঙ্কেল 29 PSI, হ্যাঁ দেখেন কত আছে, ঠিক আছে 29 PSI কিন্তু, আর পিছনেরটা 33। এটা কি জমছে, জেল না? ওকে 33। রাতে 20 টাকা ভাঙতে আছে। আচ্ছা তাহলে ওইটাও দেন। কত কষ্ট গরমের কারণে তোমারটা পয়রা থাকে যে, তোমারটা তো জেল ভরা নাই, রাইট? তাহলে কমে কে? আমারটা তো জেল নাই, এর লেগে আমি কই তারি কমে। তোমার নজল গুলো নতুন রয়েছে চকচকা একবারে, এমআরএফ এর অরিজিনাল নজল। এই একটা নজলের দাম 150 টাকা না 200 টাকা জানো। ওকে, দৃশ্যপট পুরোপুরি চেঞ্জ। গতকাল মিরপুর ছিলাম, আজকে ঢাকা ইউনিভার্সিটি। আসলে ঘটনা হয়েছে গতকাল অন্ধকার হয়ে গেছিল, পরে চিন্তা করলাম আমি অন্ধকার হইতে কি ব্লগ করবো, কি দেখাবো, কোনো কিছুই দেখা যায় না। আর আমার GoPro Hero 7, তো Hero 7-এ অ্যাকচুয়ালি রাত্রেবেলা খুব একটা সুন্দর দেখা যায় না, দেখা যাওয়ার কথাও না। কত বছর আগের ক্যামেরা, এখন GoPro 12 চলতেছে। প্রতি বছর যদি একটা করে ক্যামেরাও রিলিজ দেয় GoPro, তাতে 5 বছর পুরান ক্যামেরা। তো 5 বছর পুরান ক্যামেরা, এর থেকে বেশি এক্সপেকটেশন করা যায় না। তারপরও GoPro Hero 7 আর 8 এই ক্যামেরা দুটো আমার খুব প্রিয় ক্যামেরা, বিকজ অফ এই দুইটা GoPro লাস্ট রাফ অ্যান্ড টাফ ক্যামেরা। এরপর যা বেরোইতেছে 9, 10, 11, 12 এইগুলো অ্যাকচুয়ালি মানে খুব একটা জুইতেন না। হ্যাঁ, পড়লেই ভেঙা যায়, এই হয় সেই হয়, মাথা পড়ে প্রবলেম। আচ্ছা যাই হোক, আজকে GoPro নিয়ে কথা না, যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো গিয়ে গরম গরম গরম। এরপর যেটা আছে সেটা হলো কিছু সাবধানতা আছে। সাবধানতা হলো কি, যে পরিমাণ গরম চলতেছে আপাতত এই গরমের ভিতরে ফুল ট্যাঙ্কি না নেওয়াটাই বেটার। আমরা যেটা করি স্পেশালি ট্যুরে যাওয়ার সময়, আমি নিজেই করি, ট্যুরে যাওয়ার আগে যেটা চিন্তা করি সেটা হলো কি, আরে কোন জায়গায় যাইতেছি, কই ট্যুরে যাইতেছি, ওইখানে ভালো তেল পাওয়া যাবে কিনা, এই সেই আবে যাবে চিন্তা করে একবার ফুয়েল ক্যাপের মাথা পর্যন্ত যতটুক ধরে, মানে একটু গাড়ি জোরে ঝাঁকি লাগলে ফুয়েল উঠটা পরে, এরকম কইরা ফুয়েল নেই। এটা আমার অভ্যাস। আমি শুধু না, আমাদের রাজীব সোনামণি, আমাদের অন্তু সোনামণি, সবাই এই একই কাজই করি আমরা। একবারে গলা পর্যন্ত, ওই যে কয়না মাইসে যে আজকে একবারে সেই খাওয়ানো হয়েছে, একবারে গলা পর্যন্ত খাইছি, তো ওরকম ওই গলা পর্যন্ত ফুয়েল নেই। সমস্যা যেটা হয়েছে, কোম্পানি যেটা রেকমেন্ড করে, কোম্পানি রেকমেন্ড কিন্তু এই যে, যেমন আমারটার কথা যদি বলি,
আমারটা কিন্তু 8.5 লিটারের ট্যাঙ্কি, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আমি 9 লিটারের বেশি তেল ঢুকায় ফেলি, বিকজ অফ কোম্পানির একটা মেজারমেন্ট আছে, কোম্পানি ওইটা হিসাব করে ফুয়েল ট্যাঙ্কের হিসাব করে বাকিটা ফাঁকা স্পেস রাখতে বলে। বিকজ অফ ফুয়েল যেটা আমরা নেই, অকটেন, পেট্রোল যেটাই বলি, এইটা কিন্তু টোটালি উদ্দায়ী একটা পদার্থ। আপনি ভালো মানের অকটেন যদি বাইরে রেখে দেন, খোলা বাতাসে রেখে দেন, অকটেন কিন্তু থাকবে না, ওইটা চলে যাবে। তার মানে কি, ও ট্যাঙ্কের ভিতরে কিন্তু একটা গ্যাস উৎপন্ন করে, যে গ্যাসটা থাকার জন্য, ঠিকঠাক থাকার জন্য ওই স্পেসটা কোম্পানি নির্ধারণ করে দেয় যে না ঠিক আছে, আমরা জানি ফুয়েল এতটুকু ধরবে, বাট ফুয়েল এতটুকু নেওয়া যাবে না, বিকজ অফ ফুয়েল থেকে যে ভ্যাপরটা বের হবে সেইটা রাখার জন্য একটা জায়গা থাকা লাগবে। আদারওয়াইজ এইটা একটা প্রেশার সৃষ্টি করে ট্যাঙ্কের ভিতরে, যার ফলে ঝামেলা হইতে পারে। অনেক সময় দেখা যায় ইন্ডিয়া মোস্ট অফ দ্য কেস, আমি বেশ কয়েকটা কেস দেখছি, ওই পালসারই মেবি আগুন ধরে গেছে, বাস্ট হয়েছে ফুয়েল ট্যাঙ্কে, বিভিন্ন ধরনের সমস্যা দেয়। এটা হওয়াটাই স্বাভাবিক। আমাদের দেশে এখন যে পরিমাণ গরম পড়ছে, আগে ইন্ডিয়া এরকম দেখতাম, এখন বাংলাদেশেও সেম সিচুয়েশন হয়ে গেছে, বিকজ অফ লাস্ট কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়তেছে, সামনে আরো পড়বে। সো ফুয়েল ট্যাঙ্কি মিনিমাম কিছু জায়গা 1 লিটার বা ওরকম 1.5 লিটার সম পরিমাণ জায়গা রেখা দিয়ে ফাঁকা, যেতে আপনার ফুয়েলের যে ব্যাপারটা সেটা জমতে পারে। একটু পরপর চেষ্টা করবেন, যদি না আমার বাধ্যতামূলক নেয়াই লাগবে, হ্যাঁ নেয়া ছাড়া উপায় নেই, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো একটু চালানোর পর এই ফুয়েল ট্যাঙ্কির ক্যাপটা খুলে দিবেন, যাতে গ্যাসগুলো ভিতর থেকে বের হয়ে যেতে পারে। এরপরে লাগে নিজের যত্ন। এই গরমের ভিতরে যখন ট্যুর দেন বা ডেইলি রুটিনেই যখন আপনি বাইক চালান, তখন কিছু জিনিসপত্র আপনার নিজের জন্য খেয়াল রাখা লাগবে। প্রথমত ব্রেকের বিষয়টা যারা লং ট্যুর দিচ্ছি, দেওয়া লাগবে সামনে, এই গরমের ভিতরে দিতে হলে অবশ্যই ঘন ঘন ব্রেক দেওয়ার চেষ্টা করবেন, মানে খুব ফ্রিকুয়েন্টলি। দেখা গেছে আগে একটা ব্রেক 1 ঘন্টায় দিতেন, সেটা আধা ঘন্টা নামাই নিয়ে আসেন ভাই। পানি না খাইলে আপনি যদি লং ট্যুরে এই টাইপের ওয়েদারে যদি আপনি পানি না খান, দেখবেন আপনি নিজের কাছে খারাপ লাগতেছে, আপনি নিজেও বুঝবেন অ্যাকচুয়ালি কিসের জন্য খারাপটা লাগতেছে। পরে বুঝতে পারবেন যে ভাই ডিহাইড্রেশন হয়েছে, মাথা ঘুরাইতেছে, বমি ভাব লাগতেছে, শরীরের অবস্থা খুবই নেতায় পড়ছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। তখন কি হয়, আমাদের কিন্তু ওই যে ইলিউশন হয়, চোখে ইলিউশন হয়, তখন আমরা ভুল জিনিস দেখি, যেটা হাইওয়ে বা সিটি রাইডে খুব ভয়াবহ বিষয়। বাইক চালানো অবস্থায় যদি এরকম সমস্যা হয়, এটা কিন্তু মানে সিরিয়াসলি কনসার্নের একটা জিনিস। তো সবসময় চেষ্টা করবেন একটু পরপর পানি খাওয়ার জন্য, আধা ঘন্টা ব্রেক দেন ভাই, দরকার হলে 1 ঘন্টা পরে ডেস্টিনেশনে পৌঁছান, কোনো সমস্যা নাই, বাট সেফ থাকেন, নিজে সেফ থাকেন। আর আরেকটা বিষয় লাগে, সবাই ধুমায়া স্যালাইন খাওয়া শুরু করছে। ভাই স্যালাইন আপনি ঘামাইতেছেন মানে এই না যে খালি ধুমায়া স্যালাইন খাবেন। মানুষের শরীরে নির্দিষ্ট সোডিয়ামের মাত্রা আছে, এর থেকে যদি সোডিয়ামের মাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। সো ওই গরমে ঘামতেছেন বইলে যে খালি দুমতারাক্কা স্যালাইন খাওয়া যাবেন, এটা কিন্তু সমস্যা, এটা কিন্তু প্রবলেম হয়। ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও সেম কাহিনী। খান ভাই যখন মনে হবে যে না ঠিক আছে, শরীর থেকে বেশি ইলেকট্রোলাইট বের হয়ে গেছে, খারাপ লাগতেছে বেশি, তখন খান। আদারওয়াইজ সাদা পানিটাই বেস্ট। আর আরেকটা প্রাকৃতিক সলিউশন আছে, যদিও ওই প্রাকৃতিক সলিউশনটার এখন একটু হাইক চলতেছে, একটু প্রাইসি হয়ে গেছে, প্রাইসি বলতে কি কোনো শব্দ ইংলিশ ডিকশনারিতে আছে আমি জানি না, তো জিনিসটা এক্সপেন্সিভ হয়ে গেছে। সেটা হলো ডাবের পানিটা খুবই ভালো একটা জিনিস, বাট এখন তো ডাবের আকাল চলতেছে, ডাবের তো এখন মোটামুটি 80, 90, 100 টাকার নিচে কোনো ডাব পাওয়া যায় না। সো যাদের সামর্থ্য আছে অবশ্যই খাবেন, আর যাদের সামর্থ্য নাই, বাংলা পানি কোনো সমস্যা নাই, পানি ইনাফ। আর যদি মনে করেন যে না ঠিক আছে শরীরে লবণের ঘাটতি দেখা দিতেছে, তাহলে স্যালাইন খাবেন, কিন্তু স্যালাইনটা একটা মাত্রার ভিতরে খাবেন সবসময়, মানে ধুমায় খালি স্যালাইন খান না, বেশি স্যালাইন খেলেও কিন্তু সমস্যা আছে, এটা মাথায় রাখেন। আরেকটা জিনিস আছে, আমরা যখন ট্যুরে যাই বা নর্মালি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ব্রেক দিই, তখন আমরা দাঁড়ায় গেছে চা বিড়ি খাই, চা সিগারেট খাই। হ্যাঁ ভাই খান, চা বেরি সমস্যা নেই, শীতের দিনে চা বেরি খাইলে শরীরে অন্যরকম একটা এনার্জি চলে আসে। যারা সিগারেট খান তাদের কথা বলতেছি স্পেশালি। যাই হোক, ঘটনা হচ্ছে গরমের ভিতরে না এই চা সিগারেট জিনিসটা না একটু অ্যাভয়েড করা চলার চেষ্টা করেন। চা সিগারেটটা খাওয়ার দরকার নেই, একটা কলা খান, কলা জিনিসটা না অনেক বেটার। ব্রেকে কলা খান, পানি খান, এই জিনিসটা খুব কাজে লাগে। কলাটা কিন্তু হ্যাপি ফ্রুট বলে। আমি আমার লাস্ট যে ভিডিওটা গরম নিয়ে বানাইছিলাম, হাইওয়ে হট রাইড কি যেন একটা বানাইছিলাম, ভিডিওটার টাইটেল মনে নাই, আচ্ছা যাই হোক, তো ওইটার ভিতরে বলছিলাম কলা কিন্তু হ্যাপি ফ্রুট। কলা খাইলে কি দেখা গেছে যে ক্লান্তি যে ভাবটা না ওইটা সঙ্গে সঙ্গে চলে যায়, মনের ভিতরে একটা খুশি ভাব চলে আসে, আইরি খাইলে কি খাইলাম, খুব ভালো লাগতেছে। পটাশিয়ামের একটা বিশাল বড় উৎস, আরো অনেক ধরনের জিনিসপত্র আছে কলার ভিতরে। কলার দামও কম, কলার দামও যে খুব বেশি এরকম না, 10-12 টাকা হলে এখন কলা পাওয়া যায় 15 টাকা, ভালো গুলো আরো ভালো কলা। তো
তো সবসময় চেষ্টা করবেন কলা খাওয়ার জন্য। কলা জিনিসটা খুবই ভালো, খুব বেটার একটা জিনিস। কলারে হ্যাপি ফ্রুট বলে, হ্যাপি ফ্রুট বেশি বেশি করে খাবেন। ব্রেকে আপাতত গরম জিনিস খাওয়ার দরকার নেই, গরম জিনিস খাওয়াটা অ্যাভয়েড করে চলেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা এখন ট্যুরে যাইতেছি, ট্যুরে যাব সামনে এই গরমের সিজনে, আমরা যেটা করতেছি, আমাদের যাদের ভিতরে রাইডিং জ্যাকেট আছে, রাইডিং জ্যাকেট পরে আমরা যারা ট্যুর দিতেছি, যদি আপনার মেশ টাইপের রাইডিং জ্যাকেট থাকে তাহলে সেটা বেটার চয়েস। যে গরম পড়ছে ভাই, রাইডিং জ্যাকেটের যে উপরের যে লেয়ারটা থাকে এটা এমনি অনেক ঠিক থাকে। পলিস্টার টাইপের কাপড় পুরোপুরি অনেক মোটা তাজা করে বানায়, কারণ হইলে গিয়ে যেতে আপনি ইম্প্যাক্ট হইলে পড়ে গেলে রাস্তায় আপনার শরীরের উপর যেতে আঁচড় না লাগে, ইম্প্যাক্টটা যাতে না লাগে। বাট এই গরমের ক্ষেত্রে জিনিসটা কিন্তু অনেক প্যারাদায়ক। আমি নিজেই ভুক্তভোগী। লাস্ট টাইম শ্রীমঙ্গলে গেছিলাম, আইছিলাম, অবস্থা খারাপ হয়ে গেছে। যদি মেশ টাইপের রাইডিং জ্যাকেট থাকে সবসময় চেষ্টা করবেন ওই টাইপের রাইডিং জ্যাকেট পরার জন্য। আদারওয়াইজ আরেকটা জিনিস করতে পারেন, এলবো গার্ড, নি গার্ড ইউজ করতে পারেন। আমি যেটা করি, আমি সবসময় গরমের দিনে যখন আমি ট্যুর দিই, ট্যুরে যখন যাই দূরে, তখন আমি এলবো গার্ড, নি গার্ড যেটা সেটা ইউজ করি। উপরে একটা উইন্ড ব্রেকার থাকে, উইন্ড ব্রেকারে আমার পুরোপুরি উইন্ড ব্রেকিং এর কাজটা করে, যেটা আমার জন্য খুব কমফোর্টেবল। দেখেছে রাইডিং জ্যাকেট পরলে ঘামাইতে ঘামাইতে অবস্থা খারাপ হবে, তখন মাথা মুথা আরো বেশি ঘুরে, তখন আরো বাজে লাগে। হ্যাঁ, রাইডিং জ্যাকেটের মতো সেফ না, রাইডিং জ্যাকেটের মতো সেফ হওয়ার কথাও না, বাট কিছুটা হইলেও সেফ। আর আরেকটা ইম্পর্টেন্ট টিপস, যখন লং ট্যুরে যান বা লং রাইডে যান, যখনই ব্রেক দিবেন চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে মুখ হাত পা ধোয়ার এবং ঘাড়ে ঠান্ডা পানির বোতল চাইপা ধরা রাখার। আমি আমার লাস্ট ভিডিওতে এই কথাটা বলছিলাম। প্রচুর হিটের ভিতরে আপনি যদি ঘাড়ের ভিতরে ঠান্ডা কোনো কিছু চাইপা ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা আপনার জন্য খুবই উপকার দেয়। অনেকে হয়তো একটা জিনিস খেয়াল করছেন, স্পেশালি টেস্ট ক্রিকেটে এই জিনিসটা বেশি দেখা যায়। দেখা গেছে যে ব্রেকের সময় প্লেয়াররা টাওয়েলের ভিতর পানি ভিজায়, বরফ হলা পানি ভিজায় ঘাড়ের ভিতর রাখে। এই জিনিসটা শরীরের হিট কমাইতে প্রচুরভাবে কাজে দেয়। সবসময় চেষ্টা করবেন যে যেখানে ব্রেক দিতেছেন ঠান্ডা পানির একটা বোতল কিনা, খাবেন তো অবশ্যই ঠান্ডা পানি, প্লাস হলো হাত মুখ ধোয়ার, প্লাস হলো ঘাড়ে বোতলটা একটু চাইপা ধরে রাখার। সো এই গেল আজকের কাহিনী, এই গেল আজকের ব্লগ। আমি হয়তো অনেক কিছু স্কিপ করে ফেলছি, অনেক কিছু মিস করে ফেলছি, এই জন্য সরি। বিকজ অফ আমি ইনডোরে শুট করতেছি ভাই, উপরে ফ্যান বন্ধ, গরমে অবস্থা খারাপ, জাস্ট খালি জানলা দুটা খুলে রাখছি, সব ফ্যান ট্যান বন্ধ, বিকজ অফ ফ্যান চাললে নয়েজ আসে। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাও গরমে বেশি বেশি করে পানি খায়েন কিন্তু।